ভাই রেডি? ধূমপানটা করে নি। এই যে আলুর তরকারি, মুড়ি মাখা, সাথে পেঁয়াজ, লঙ্কা আর কুমড়োলি। বুলবুল যে ধান খেয়েছে বর্গি এলে দিছে, এই মুখে এটা পুড়ে দেবে। রকেট চুড়ে পুরো রকেট। তবে রিস্ক নিয়ে যাচ্ছে দেখো। ওটা প্রথম ফার্স্ট ড্রাইভ, ভালো তো লাগবেই। হ্যাঁ এই প্রথম কোথায় যাচ্ছি তো ভালো তো লাগবেই। হ্যাঁ। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের গল্পটা বিষ্ণুপুর দিয়ে। আমি সৌমিত্র, আমি শোনাই। আমরা দুজনে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে একটা ছোট রাইড করার জন্যে। তো চলো রাইডটা আমাদের সাথে তোমরা উপভোগ করো। তো বন্ধুরা, কিভাবে ভগবান বিষ্ণুর নাম থেকে সেই জায়গার নাম হলো বিষ্ণুপুর, সেই গল্পই আজ তোমাদের শোনাবো বাইকে করে যাওয়ার মাধ্যমে। অবশ্যই গল্পটা তোমাদের শুনে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্পটা বিষ্ণুপুর দিয়ে। তো গল্প শুরু করার আগেই আমরা দাঁড়ালাম প্রথম পাম্পে, যেখানে তেল ভরে যাব বিষ্ণুপুর ভাই রয়েছে, প্রথম স্টপ দিলাম, তেল ভরে নিই, তারপর টান দেবো বিষ্ণুপুরের দিকে। হাই অভিজিৎদা, চললাম বিষ্ণুপুর। তুমি তো আর গেলে না, আমরাই যাচ্ছি। আজ থেকে প্রায় 700 বছর আগে, আনুমানিক 10 থেকে 70 সেঞ্চুরির সময় মল্ল রাজা রাজত্ব করতেন বর্ধমান পুরুলিয়ার কিছু অংশে, যেটা আজ বাঁকুড়া জেলা নামে পরিচিত। আর মল্ল রাজারা ছিলেন কৃষ্ণের ভক্ত, আর যেহেতু ভগবান কৃষ্ণ বিষ্ণুর অবতার ছিলেন, তাই বিষ্ণুর অবতার ভগবানের নাম থেকে সেই জায়গার নাম হয় বিষ্ণুপুর। বিষ্ণুপুরের প্রায় প্রতিটি মন্দিরই মূলত ভগবান বিষ্ণুকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। তাই সেখানে শ্রীকৃষ্ণের লীলাখেলার থেকে শুরু করে রামায়ণ মহাভারতের গল্প তো থাকবেই। আর এই গল্প করতে করতেই পৌঁছে গেলাম আমি চাপাডাঙ্গা। ছোট করে একটা টি ব্রেক নিয়ে নিলাম চাপাডাঙ্গায় এসে। আমরা এই চাপাডাঙ্গা জংশনে দাঁড়িয়ে আছি, ওটা চা খাচ্ছি। আচ্ছা, তারপর টিকিট হবে, তারপর টান দেবো। তারপর টান দেওয়া হবে। আমরা এই মুহূর্তে চাপাডাঙ্গা জংশনে রয়েছি। চাপাডাঙ্গা জংশনে আমরা টি ব্রেকের জন্য দাঁড়ালাম। টি ব্রেক হয়ে যাওয়ার পর আমার থেকে হয়ে আমরা যাবো হচ্ছে বিষ্ণুপুর। ওখানে যে পোড়ামাটির মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখবো আর তোমাদের দেখাবো। আর চাপাডাঙ্গা জংশনের ঠিক আমার মাথার ঠিক ওপরে হচ্ছে চাপাডাঙ্গা একটা হাই রোড তৈরি হয়েছে। এই হাই রোডটা 2023-এ যখন আমি পুরুলিয়া থেকে আসছিলাম তখন কিন্তু রোডটা তৈরি হয়নি, হবে করছিল। তো এখন 2024-এ মে মাসে দাঁড়িয়ে শেষের দিকে দেখি হাই রোডটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এবার বেরোবো। ভাই রেডি? ধূমপানটা করে নি। আচ্ছা, ধূমপান করে নেওয়ার পর ভাই বেরোবে। হ্যাঁ, আজকে আমরা যে বিষ্ণুপুরকে দেখছি, সেই বিষ্ণুপুর একসময় মহান শিল্প সংস্কৃতির কেন্দ্র হয়ে উঠেছিল। মল্ল রাজারা ছিলেন ভগবান বিষ্ণুর উপাসক, আর তাদের রাজসভায় বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি আর পণ্ডিতদের আনাগোনা থাকতই। শোনা যায় মল্ল রাজাদের মধ্যে জগৎ মোল্লা তার রাজ্যের রাজধানী পদ্মনাপুর থেকে বিষ্ণুপুরে স্থানান্তরিত করেন ভগবানের স্বপ্নাদেশে, সেখানে মৃন্ময়ী মাতার মন্দির তৈরি করার জন্যে। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো এক কারণে সেখানে মন্দির বেশি দিন স্থায়ী হয়নি। পুনরায় সেই মৃন্ময়ী মাতার মন্দির তৈরি করা হয় রাধেশ্যাম মন্দিরের কাছেই। বিষ্ণুপুরে বেশিরভাগ মন্দিরই 17 এবং 18 সেঞ্চুরির সময় রঘুনাথ সিং দেব, বীরসিংহ দেব এবং দুর্জন সিং দেবের সময় তৈরি হয়েছিল, আর তাহারা রাজত্ব করেছিলেন 20 থেকে 30 বছর। আমরা চলে এসেছি এই মুহূর্তে হচ্ছে কতুলপুর। তো আমরা ভাবছি এখানে একটু টিফিনটা করে নেবো। একদম নিজের মতো করে নিজের আনন্দে গাড়ি চালাচ্ছে একদম। আমি তো এরকমই একজন চাইছিলাম। চলো দেখি এখানে কি টিফিনের দোকান আছে, টিফিনটা করি। কি বলছো বলো? জীবনে তো প্রথম ফার্স্ট ড্রাইভ, ভালো তো লাগবেই। হ্যাঁ, এই প্রথম কোথায় যাচ্ছি তো ভালো তো লাগবেই। হ্যাঁ, প্রথম এক্সপিরিয়েন্স এইভাবে লং রাইডে বাইক চালানো। ভাই বেশ মজা করতে করতে যাচ্ছে। আমাদের চারপাশে প্রকৃতি কতটা সুন্দর, আর তার সেই দৃশ্য দেখার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সেই দৃশ্য দেখতে দেখতে সকালের টিফিনটা সেরে নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম রাস্তার সামনে একটি দোকানে। চলে এসছে টিফিন। এই যে আলুর তরকারি, মুড়ি মাখা, সাথে পেঁয়াজ, লঙ্কা আর কুমড়োলি। বেশ ভালোই খেতে লাগছে। এরকম রোডের ধারে হাওয়া দিচ্ছে, বসে টিফিন করার মজাটাই আলাদা। এরকম সৌভাগ্য সবার হয় না। ওয়েদারটাও বেশ দারুণ। আমাদের টিফিন করা কমপ্লিট। আমি যেহেতু তাড়াতাড়ি খাই, ভাইয়ের এখনও টিফিন খাওয়া চলছে, একটু আস্তে আস্তে খায়। ঠিক আছে, খাক, ততক্ষণ আমি একটু ভিডিও করে নিই, কারণ এরকম ওয়েদারটা পরে পাবো না।
ভালোই লাগছে ভোরবেলা। ওয়েদারটা কিন্তু দারুণ, চারিদিকে একদম মেঘলা ওয়েদার, এদিকে হাওয়া দিচ্ছে। হালকা হালকা রোদ উঠছে। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে কাকা, চললাম। তো ভাই তো একদম রেডি, একদম পুরো একবারে এই মুখে একটা পুড়ে দেবে। রকেট ছুটবে পুরো, আবার রকেট। ভিডিও আগে বলেছি মল্ল রাজারা ছিলেন ভগবান কৃষ্ণের ভক্ত, আর ভগবান কৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর এক অবতার। তাই সেই কারণে সমস্ত বিষ্ণুপুরের মন্দিরেতেই কৃষ্ণলীলার কাহিনী তুলে ধরা হয়েছে। আপনাদের সাথে বিষ্ণুপুরের গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুরের সেই বিখ্যাত জয়পুর জঙ্গলে। আর এই জয়পুর জঙ্গল যেন এক রহস্যে ঘেরা। কি এই রহস্য, সেটা আসছি আমরা পরে আলোচনায়। তো তারপর আজ বিষ্ণুপুরে যে মন্দিরগুলোকে আমরা দেখছি, শোনা যায় তার নির্মাণকর্তা নাকি সূত্রধর নামে এক ব্যক্তি। আর এভাবেই গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুরের টাউন গেটে। টাউন হয়ে আমরা এগিয়ে চললাম বিষ্ণুপুরের মন্দিরের দিকে। শোনা যায় সেখানে 20 অধিক নাকি মন্দির রয়েছে। আর প্রথম মন্দির যেটা জগৎমল্ল রাজা তৈরি করেছিলেন 997 খ্রিস্টাব্দে, মা মৃন্ময়ী মাতার মন্দির। এটি একটি গোশালা। আর শ্রীকৃষ্ণের সাথে যেহেতু আমরা দেখি গাভীদের ঘুরতে, সেই গাভীদেরই এখানে সেবা শুশ্রূষা করা হয়। কোনো অসুস্থ রোগগ্রস্ত গাভী হলে তাদেরকে সেবা শুশ্রূষা করা হয় এই গোশালাতে। তো আমার সামনে একটা বড় মন্দির রয়েছে, তো মন্দিরটা চলো তোমাদের ঘুরে দেখাই। বিষ্ণুপুরে প্রতিটি মন্দিরই তোমায় দেখতে গেলে 25 টাকা করে টিকিট কাটতে হবে। আর আমাদের হাতে অত সময় না থাকায় বাইরে থেকে আমরা রাসমঞ্চ মন্দির দর্শন করেই বেরিয়ে পড়েছিলাম অন্য মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় এরকম অসংস্কারযুক্ত মন্দির তোমাদের দেখতে পাবি। এরপর আমরা ঢুকে গেলাম শ্যামরাই মন্দিরের দিকে। শোনা যায় শ্যামরাই মন্দিরকে 5 চালা রত্ন বা 5 পিনেকল টেম্পল বলা হয় ভগবান বিষ্ণুর। আর সমস্ত মন্দিরগুলি টেরাকোটার কাজে পরিপূর্ণ। বিষ্ণুপুর এলে যে মন্দিরটা দিয়ে তোমাকে শুরু করতে হবে সেটা হলো রাসমঞ্চ। আর রাসমঞ্চর পরপরই এই শ্যামরাই মন্দির, শ্যামচাঁদ মন্দির, জোড়াবাংলা, এই সব মন্দিরগুলো পড়বে। এটা এক রহস্য, কেনই বা এত কাছাকাছি রাজারা এই মন্দিরগুলো তৈরি করলো, আর এই মন্দিরগুলো এত কাছাকাছিই বা কেন? তবে রাস্তায় যেতে যেতে এরকম অনেক মন্দির যেগুলো এখনও সংস্কার করা হয়নি। এভাবেই আমরা পৌঁছে গেলাম মা মৃন্ময়ী মাতার মন্দিরের দিকে। মৃন্ময়ী মাতা মন্দির যাওয়ার সময় সেই মন্দিরের ফটকে দেওয়া রয়েছে মল্ল রাজাদের নাম, যারা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। আর সেই মন্দিরের প্রাঙ্গণেই রয়েছে একটি আস্ত বটগাছ। এই বটগাছটাই পরিচয় দেয় মন্দিরের, যে কত বছর ধরে এই মন্দিরটি আগলে রয়েছে। তবে আমরা যে সময় গেছিলাম সেই সময় মন্দির তখনও খোলা হয়নি। আর মৃন্ময়ী মাতা মন্দিরের ঠিক বিপরীতেই রয়েছে মদনমোহন মন্দির। এই মন্দিরটি তৈরি করেছিলেন দুর্জন সিং দেব, মল্ল রাজা। এই মন্দিরটি অনেকটা কার্ভ কার্নিশের মতো। আর এই মন্দিরেই রামায়ণ, মহাভারত, পুরাণের সমস্ত গল্পকথা আঁকা রয়েছে। তবে বেশিরভাগ মন্দিরে যে সমস্ত গল্পকথা রয়েছে চিত্রিত, সেগুলো এখনো পর্যন্ত অনেকেরই বোঝার বাইরে। মন্দিরগুলি ঠিক করে প্রদক্ষিণ করার সময় দেখতে পেলাম সেখানে ভোগ কক্ষ রয়েছে বা প্রসাদ কক্ষ, যেখানে ভোগ নিবেদন করা হতো ভগবানের উদ্দেশ্যে। সেখানে তুলসী মঞ্চ রয়েছে। এটা দেখেই বোঝা যায় যে তখনকার সময়তেও সন্ধেবেলায় ধূপ দেখানোর রেওয়াজ ছিল, যা এখনও বর্তমানে রয়েছে। এত রোদ, জল, বৃষ্টি সহ্য করেও মন্দিরগুলি এখনো পর্যন্ত বিদ্যমান। আর এটা দেখেই বোঝা যায় যে ইতিহাস সারা জীবন অমর হয়ে থাকবে আমাদের মধ্যে। এভাবেই আমি এগিয়ে চললাম পরের মন্দিরের দিকে। মন্দির থেকে বেরিয়েই সামনে আরেকটি মন্দির রয়েছে। আমার সামনে যে মন্দিরটি রয়েছে সেটি জোড়াবাংলা মন্দির। এই মন্দিরটি আর 5টা মন্দিরের মতোই একইভাবে তৈরি। এখানেও রয়েছে প্রসাদ কক্ষ, নবদখানা আর ভোগ কক্ষ। তবে আমাদের কাছে সময় কম থাকায়, আমি আগেও বলেছি ভিডিওয়ে, আমরা টিকিট কাটিনি। তাই আমরা দূর থেকেই মন্দির দর্শন করে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আর মন্দিরের বাইরে রয়েছে বাঁকুড়া জেলার বিখ্যাত পোড়ামাটির সমস্ত খেলনা। এরপর আমি এগিয়ে চললাম পরের মন্দিরের দিকে। এটি প্রধানত লালজি মন্দির বা মহারাজা বীর হাম্বির উদ্যান নামেও পরিচিত এই মন্দির। এই মন্দিরে
সেভাবে আমি ভিডিও করতে পারিনি, কারণ আগে থেকেই আমাকে টিকিট করাতে হবে। তাই বাইরে থেকে যতটা পারা যায় ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তবে আগে এই কড়াকড়ি ছিল না। আমি লকডাউনের সময় এসেছিলাম, তখন এত কড়াকড়ি ছিল না, এত নিয়ম ছিল না। বর্তমানে 2024-এ যখন গেলাম মে মাসে, এখন খুব কড়াকড়ি করে দিয়েছে। তার জন্য আমি পুরো ভিডিওটা মন্দির জুড়ে করতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বিষ্ণুপুরের প্রতিটা মন্দিরই যেন আমার কাছে এখনও রহস্যময় হয়ে রয়েছে। প্রতিটা মন্দিরেই কিছু না কিছু একটা ব্যাপার রয়েছে যা তোমাকে আকর্ষিত করবে সেই মন্দিরে যাওয়ার জন্যে। আর যেহেতু আমাদের কাছে সেই সময় ছিল না, তাই আমরা যতটা পেরেছি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীকালে আবার আসার ইচ্ছা আছে, তখন ওই টিকিটের মাধ্যমে কেটে আমি তোমাদেরকে আরও ডিটেলসে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। লালজি মন্দির দেখে বেরোনোর পর একটু এগোতেই আমাদের সামনে পড়লো একটি ফটক। এটি মূলত বিষ্ণুপুর রাজ্যে ঢোকার প্রধান ফটক। আর এই প্রধান ফটক পেরোতেই আমাদের সামনে এলো আরেকটি ফটক, যেটাকে মেন রাজ্যের মূল প্রবেশদ্বার বলা হয়। আর এই মূল প্রবেশদ্বার হয়ে আমরা এগিয়ে গেলাম রাজ্যের যে রথ, যে স্টোন রথ, সেই স্টোন রথের দিকে। এখন যেমন রথযাত্রা হতো, রথযাত্রা উপলক্ষে যেমন উৎসব হয়, তখনও সেই সময় এই রথকে ঘিরেই উৎসব হতো। আর এই রথই তার প্রমাণ। কত কিছুই না এই রথকে ঘিরে রয়েছে, তার ইতিহাস আমাদের কাছে এখনও বিদ্যমান। স্টোন রথ দেখে আবার যখন রাজ্যের সেই মূল প্রবেশদ্বারের কাছে দাঁড়ালাম, যেন মনে হলো রাজ্যের দারোয়ান দাঁড়িয়ে এভাবেই গেট পাহারা দিচ্ছে বিষ্ণুপুর রাজ্যকে। বিষ্ণুপুরের প্রতিটি মন্দিরই দর্শন হয়ে যাওয়ার পর তোমার মাথায় একটা চিন্তাই আসবে, যেটা হলো মন্দিরগুলি তৈরি করা হয়েছে এক পরিকল্পনা অনুযায়ী, যেখানে মন্দিরে ঢোকার জন্য তোমাকে এই প্রবেশদ্বার দিয়ে ঢুকতে হবে, আর বেরোতে গেলে তোমাকে ওই বাইরের প্রবেশদ্বার দিয়েই তোমাকে বেরোতে হবে। মন্দিরে ঢোকার রাস্তা এই প্রবেশদ্বারই। আর এই প্রবেশদ্বারগুলো এতটাই মজবুত যা এখনও পর্যন্ত বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এইভাবেই। বিষ্ণুপুরের ইতিহাস আমাদের কাছে আজ অজানা নয়। আর এই মূল ফটক দিয়েই সৈন্যরা বাইরের বর্গীদের থেকে রক্ষা করত এই বিষ্ণুপুর রাজ্যকে। আজও এইভাবেই এই মূল ফটকটি রয়ে গেছে। মূল ফটকটি এতটাই মজবুত যে তাকে ভেদ করে যাওয়া অসম্ভব ছিল। তবে কালের নিয়মে কিছুটা ক্ষয় হয়েছে এই ফটক, তবে এখনও ইতিহাস রয়ে যাবে আমাদের মনে। এটা সম্ভব ঢোকার আর রয়েছে বাইরের গেট, ওদিকেও একটা কেল্লা আছে। মল্ল রাজাদের পাথরের তৈরি রথ, দুই ফটক, রাজ্যে ঢোকার, এগুলি দেখার পর আমরা এগিয়ে চললাম সেই বিখ্যাত বাসুদেবপুর রানওয়ে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল ইংরেজদের দ্বারা। এই দৃশ্যটি বেশ দারুণ, যাতে গরুগুলি হারিয়ে না যায় জঙ্গলের মধ্যে কোথায় আছে বোঝার জন্য এই গরুগুলিকে কলার মধ্যে বাঁধা হয়েছে বাঁধগুলি, আওয়াজে বোঝা যাবে কোথায় রয়েছে। বাসুদেবপুর রানওয়েটি তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যাতে যুদ্ধ বিমানগুলি ওঠানামা করার জন্যে। আর এতটাই বড় যে এখানে একসাথে অনেকগুলি যুদ্ধ বিমান রাখা যেত। আর জঙ্গলগুলিকে ব্যবহার করা হতো যুদ্ধ বিমান লোকানোর জন্যে। তবে এই বাসুদেবপুর রানওয়ে এখনও অক্ষয় অমর, এখনও আমাদের মানুষের কাছে ইতিহাস হয়ে থাকবে যতদিন এই বাসুদেবপুর রানওয়ে থাকবে। কালের নিয়মে এই বাসুদেবপুর রানওয়ে থেকে গেছে, কিন্তু বাকি সব মুছে গেছে। এখন বাসুদেবপুর রানওয়ে বিখ্যাত পিকনিক স্পট, কোনো অনুষ্ঠান, ঘুরতে আসা, এই হিসাবেই। তবে বাসুদেবপুর রানওয়ে এক অন্যরকম মাত্রা এনে দেবে তোমার বিষ্ণুপুরকে। কিভাবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউজ করা হতো আজও আশ্চর্য। আমরা রয়েছি বাসুদেবপুর রানওয়ে বিষ্ণুপুরে। এর আগে আমি এখানে এসেছি লকডাউনের সময়। রানওয়েটা দেখে আমি কি বলবো, মানে ব্রিটিশ আমল থেকে রানওয়েটা তৈরি হয়েছে, এখনো পর্যন্ত অক্ষয় অমর।
আর এটা সারা লাইফ সারা জীবন থেকে যাবে। বিষ্ণুপুর এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাসুদেবপুর রানওয়ে দেখে আমরা এগিয়ে চললাম সেই বিখ্যাত বিষ্ণুপুরের দলমাদল কামানের দিকে, যেটা ইউজ করতো মল্ল রাজারা সেই সময় বর্গীদের জন্য। ছোটবেলায় আমরা কম বেশি অনেকেই পড়েছিলাম বুলবুলিদের ধান খেয়েছে বর্গী এলো দেশে। তো মল্ল রাজারা বর্গীদের থেকে বাঁচানোর জন্য এই দলমাদল কামানটি ব্যবহার করেছিলেন, যাতে এই দেশের সেই রাজ্যের মানুষদের বাঁচানোর জন্যে। আর আজও সেই কামান এখনো পর্যন্ত বিদ্যমান রয়ে গেছে। কামানটা এতটাই বড় যে একভাবে তোমার ক্যামেরায় আসবে না, তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা করে নিতে হবে। শেষমেশ আমরা বিষ্ণুপুরের সেই বিখ্যাত দলমাদল কামান দেখে আমরা খুঁজতে লাগলাম হোটেল, যেখানে আমরা দুপুরের লাঞ্চটা করব। ডাল আছে, তরকারি আছে, এরকম একটা ভাজা, ভাত। দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি, ভাই আছে সাথে। যা গরম পড়েছে বন্ধুরা, থাকতে পারছি না। দুপুরে লাঞ্চটা করে এই একটা কোকাকোলা আর একটা 7 আপ নিয়ে বসেছি, খুব কষ্ট হচ্ছে। তাই আবার এতটা রাস্তা জার্নি করে যেতে হবে, তাই একটু ঠান্ডা করে শরীরটা একটু ঠান্ডা করে নিচ্ছি। তো এখন আমাদের লাঞ্চ কমপ্লিট, আমরা একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পর আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। ব্যাস এটুকু। তো দেখা হবে এরকম কোনো একটা ভিডিওয়ে। আজকে এখানেই রাখছি, টাটা, বাই বাই।